মোটামুটি সময় আপনারা বসেছিলেন সেখানে কিন্তু অনেকে বসেছিল, অনেকে ছিলেন। যেভাবে বিরোধী বিরোধী শক্তি যেভাবে পরিচালিত হচ্ছে, এখানে বিরোধী দলের বিধায়করা অনেকেই সিপিএম এর সঙ্গে লড়ে আসা নানা রকম, তাদের মাথায় ঢোকানো হয়েছে যে তৃণমূলটাকে ভাঙো, তাহলে তোমাদের এলাকায় পুলিশ তোমাদের বা তোমাদের লোকেদের বিরক্ত করবে না, গ্রেপ্তার করবে না। এই টোপ দিয়ে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে। কে কাকে ফোনে ধরিয়ে দিচ্ছে, কে কার সঙ্গে কথা বলছে, সে খবর তো আমরাও পাচ্ছি। এইটা তো ওই শিবির থেকে বলছে, এবং তাতে কনফিউজড হয়ে কিছু লোক কিছুদিনের জন্য নিজেরা বাঁচার জন্য বা সহকর্মীদের বাঁচাবার জন্য পুলিশ থেকে তাদের সঙ্গে কিছুক্ষণ থাকছে, মন থেকে তারা এগুলো সহ্য করতে পারছেন না, সেটা আপনারা অদূর ভবিষ্যতে দেখতে পাবেন। এভাবে হয় না। এটা সিপিএম এর লাত খাওয়া মাল, সিপিএম এর থেকে বহিষ্কৃত, তৃণমূল থেকে বহিষ্কৃত, ধর্ষণের মামলার অভিযুক্ত, তৃণমূলের রক্ত যাদের গায়ে আছে তারা ওকে মানতে পারেন না, মানতে পারবেন না। সরকারের পরোক্ষ ব্যাকিং এর গল্প শুনিয়ে তাদের তার কাছে থাকতে বাধ্য করা হচ্ছে। এটা হচ্ছে যারা যারা হচ্ছে ওই 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 ওইদিকে থাকছে, যারা তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে, তাদেরকে পুলিশ হয় ধরছে না, নইলে তাড়াতাড়ি বেল করে দিচ্ছে। এত লাখ টাকার নাকি তার অভিযোগ, তার সঙ্গে সঙ্গে দিনের দিন বেল হয়ে গেল। হতেই পারে, আমি কোর্টের লাইনে আমি কিছু বলছি না, কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন বা ওদের সঙ্গে যাচ্ছেন না বা আত্মসমর্পণ করছেন না, তাদের আর বেল হচ্ছে না, তাদের মামলার পর মামলা, পিসির পর পিসি, জেসির পর জেসি। এটা তো মানুষ বুঝতে পারছেন যে সেটিং করে তারা কিভাবে করে নিচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওইসব গল্প করলে তো হবে না, এটা চোখের সামনে ধরা পড়ে যাচ্ছে যে সেটিং করে থাকলে, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ালে ভয় ধরা হবে না। মুখ্যমন্ত্রী বলছেন 80টা 90টা ইলিগাল কনস্ট্রাকশন, মুখ্যমন্ত্রী বলেছেন স্টেটমেন্ট, ঘুরে বেড়াচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে না। কেন করছে না? নাম বলতে চাই না। যেই অন্যদিকে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পুলিশ নরম। বিজেপি চাইছে সরকারটা ওরা চালাবে, বিরোধী দলটা ওরা চালাবে। বিরোধী দল চালাতে গেলে কি করতে হবে? যে যারা বাঁচতে চায়, ওই যে স্লোগান ছিল না, বাঁচতে চাই বিজেপি তাই, সেইটা এখানে এই 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 বালিশ তৃণমূলের উপর ইমপ্লিমেন্ট হচ্ছে। বাঁচতে চাই বিজেপি তাই, অবৈধ সম্পত্তি আছে, বাঁচতে চাই বিজেপি তাই, 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন, বাঁচতে চাই বিজেপি তাই। আচ্ছা, কিছু করিনি, কিন্তু আমাকে ভিত্তিহীন মামলা দিয়ে দেবে নইলে, বাঁচতে চাই বিজেপি তাই। আচ্ছা, আমাকে কিছু করবে না, কিন্তু আমার ডান হাত বাঁ হাত আমার অনুগামী, তাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে আমার উপর চাপ দেবে, তাদের বাঁচাতে হবে, বাঁচতে চাই বিজেপি তাই। এই তো চলছে। না, গুন্ডা দমন বিল নিয়ে যেটা হয়েছে, এটা 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 নিয়ে পুরো একটা দিন 5-6 ঘন্টা আলোচনা দরকার ছিল। এটা যেভাবে 1.5-2 ঘন্টা, সেখানে আমাকে বা আরো জরুরি 2-4 জন যারা বক্তা ছিলেন, তারা আমাকে তো বলতেই দেওয়া হলো না, বাকিরা পর্যাপ্ত সময় পেলেন না। এবং এখানে এত রকম আছে মানুষকে বিপদে ফেলা, সেগুলো নিয়ে তো সেই অর্থে আলোচনাই করা গেল না। এই জন্যই তো ওই ধর্ষণের মামলার অভিযুক্ত একটা বালিশ চাটাকে বিরোধী দলনেতা করেছে যে বিয়ে কমিটিতে সরকার যা চাইবে, যেগুলো নিয়ে একটুখানি জটিলতা আছে, অল্প অল্প সময় কোন ক্রমে ছুঁয়ে নিয়ে পাস করিয়ে দাও। কে হ্যাঁ বলবে? ওই তথাকথিত বালিশ চাটার যাকে বসিয়ে রাখা হবে। এই জন্যই তো মানে সরকার পক্ষটাও বিজেপির আর বিরোধী দলটাও বিজেপির বকলস করা। না না, তারা কেউ বাধা দেননি, এবং আমার দেখে অত্যন্ত ভালো লাগলো। ঋতকে যখন আমি বালিশ চাটা এগুলো বলছিলাম, একজনও কেউ ভিতর পাশে দাঁড়িয়ে আমায় বাধা দিলেন না, এতে আমার মনটা না ভরে গেছে। হ্যাঁ, আর তার আগে যেটা হচ্ছিল সেটা হচ্ছে, তখন ফিরহাদ হাকিম বললেন ওটা বসে কথা বলতে, আমি বসলাম, কিন্তু কথাবার্তার সময় পেছনে বক্তব্য রাখছিলেন আমাদের গোলাম রব্বানী, তো ওনার রাখতে একটু অসুবিধা হচ্ছিল, সেটা স্বাভাবিক। আর রব্বানী সাহেব ভালো বক্তৃতা করছিলেন। দেখুন, ওখানে ওদের অর্ধেক মানে এদের সঙ্গে আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা সবাই তৃণমূল। কিছু নেতা নিজেদের স্বার্থে এদের বিভ্রান্ত করে এদের উপর চাপিয়ে দিচ্ছে, সেই জায়গাটায় আপত্তি আছে। তখন জাভেদ খান আমাকে বলার চেষ্টা করছিলেন যে
পরিষদীয় দলনেতা যেহেতু, সেই জন্য শোভনদেব চট্টোপাধ্যায় নাম দিয়েছেন আকিরুজ্জামান। ওই যুক্তিটা একেই না। তার কারণ পরিষদীয় দলনেতা নিজে বলবেন না তার দলের কে বলবেন, সেটা তাদের দলের এখতিয়ার, তাঁর এখতিয়ার, সেটা অন্য কোনো দল চাপিয়ে দিতে পারে না। ওরা কুণাল ঘোষকে ব্লক করতে চাইছে, আমায় বলতে দেবে না, আমায় স্পেস দেবে না, মূর্খের সঙ্গে বাস করছে। আমি ওদের বললাম, আমায় যদি বলতে না দেন, তাহলে আপনাদের যে বা যারা বলবে 1 জনকে টার্গেট করে নেবো, আমি বলতে দেবো না তাদেরও। আমাকে ডাকুন, সরকার পক্ষ তাদের ডিফেন্ড করতে আসুক, লোকে দেখে নেবে যে আমি কাকে ধমকালে আমাকে বাধা দিচ্ছে, আমাকে আমার কণ্ঠরোধ করছে কে, আর তাকে আমি কিছু বললে বাধা দিচ্ছে কারা, লোকে সেটা দেখে নেবে। আমার কোনো সমস্যা নেই। আপনি বলেছিলেন যে বিকেল 5টার মধ্যে অ্যারেস্ট করতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালী গ্রেপ্তারের প্রসঙ্গে ওয়াস এবং পেনের প্রসঙ্গ তুলেছিলেন। আজকে তো মুখ্যমন্ত্রী ওয়াস বলতে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে আমার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব দিয়ে রাজনৈতিক পর্যালোচনার মধ্যে রাখেন, এটা অত্যন্ত ইতিবাচক। আমি খুব স্পষ্টভাবে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যেহেতু ফিরহাদ হাকিমের নাম দেখিয়েছিলেন, দেখুন কে সই করেছে, আমরা তো ফিরহাদ হাকিম বলিনি। আর সই করাটা কোনো অন্যায় হতে পারে না যদি না সেই সই করার পেছনে কোনো রহস্যের গন্ধ থাকে। তো মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে দেখুন কার সই আছে, প্রাক্তন মহানাগরিকের। আমি সেই কারণে বলেছিলাম যে যদি দোষের হয় তো তাহলে আপনি অ্যারেস্ট করুন, আর যদি দোষের না হয় তো তাহলে আপনি কি চাপের রাজনীতি করানোর জন্য, যে তৃণমূল থেকে একটু ওদিকে গিয়ে বসা, ওদের সঙ্গে মেশা, বালিশ শিবিরের সঙ্গে যোগাযোগ রাখা, আপনি কি সেই চাপ দিচ্ছেন? তাহলে এটা ঠিক নয়। তো আমি তো সেই কারণে বলেছি, এবং আমি যেটা বলেছি তার কি কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর একটা হচ্ছে 21শে জুলাই মঞ্চ আপনি জিতে নিয়ে চলে গিয়েছিলেন, উনি বলছেন যে ওখানে কে যেতে পারবে এবং 9 মাসের ব্রিগেড করার জন্য। আমরা তো সঙ্গে সঙ্গে বলছি আমরা তো ব্রিগেডেই করতে চাই, তো ব্রিগেডটা দিক। কিন্তু ব্রিগেডের সমস্যাটা হচ্ছে এই যে ভরা বর্ষা, যেটা আমাদের 2011 সালে একটা বিরাট প্রবলেম হয়েছিল, ওই সভায় আমি সঞ্চালক ছিলাম। আমাদের সমস্যা যেটা হচ্ছিল ব্রিগেডে বা এই শহীদ মিনার বা মাঠ, আপনি বিধানসভায় আপনি দেখুন না, বাইরে বাইট দিতে গেলে কংক্রিটের উপর দাঁড়িয়ে দিতে হচ্ছে, মাঠগুলোয় জল হয়ে আছে। ফলে ব্রিগেডদের লোকের যেন ভয় না দেখানো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে লোক আছে, 2,31,00,000 ভোট আমরা পেয়েছি, কিন্তু কিন্তু বর্ষার কারণে আরো যত দিন যাবে ব্রিগেডটা জল কাদা এমন থাকে, মানুষ দাঁড়াবার অবস্থা থাকে না। ফলে জোর করে ব্রিগেড বললে তো হবে না। সেটা ব্রিগেড আমাদের যা জনসমর্থন, আমাদের কর্মীরা উৎসাহিত, আমরা ব্রিগেড ভরিয়ে দিতে পারি। তো উনি রেগে গেলেন কেন? কালকে গিয়ে ভিক্টোরিয়ায় মাপামাপি করেছি বলে? আজব কথা। আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যস্ত রাস্তাকে 7 দিন বন্ধ রাখলেন, 7 দিন। ঈদের দিন, ছুটির দিন, সকালে 2 ঘন্টার জন্য নামাজের জন্য ছাড়েননি, কিন্তু যোগাসনের জন্য 7 দিন বন্ধ রাখলেন। আর আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে, যেহেতু ওখানে গণহত্যা হয়েছিল, মৃতদেহগুলি পড়েছিল, তাই ওই স্পটেই শহীদ তর্পণ। এক বেলার জন্য অর্ধেক রাস্তা আমরা পারমিশন যদি দেয়, তাতে ওনাদের আপত্তি কি? আমরা একটু ফিতে টিতে দিয়ে মেপেছি যে আমাদের এই ছাত্র যুবদের নানা রকম সব অনুরোধ আছে, আমরা একটু মেপে দেখেছি। তার জন্য তো আর পুলিশই পারমিশন লাগে না। যে আমরা পুলিশের ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা অনুরোধ করেছি, আমরা অনুমতি চেয়েছি যে আমাদের দেওয়া হোক। দেবেন কি দেবেন না তাদের ব্যাপার, কিন্তু যদি দেন আমরা ধরে নিচ্ছি শহীদ তর্পণ দেবেন। তো আমরা সেইখানে আমাদের সবার প্রস্তুতি, যদি একটা ছুটির দিন রোববার দিন 3টের সময় ফাঁকা রাস্তায় আমরা যদি মেপে থাকি, তাতে এত রাগ করা ঠিক না। বলছি আজকে দুই তৃণমূলের মধ্যে নাটকীয় পরিস্থিতি দেখা গেল। আপনি ফিরহাদ হাকিমের গিয়ে চেয়ারে গিয়ে বসছেন, ওখানে অসন্তুষ্ট হচ্ছেন একজন একজন মানে না না, সমস্যাটা হচ্ছে, মন্তব্য করছেন আপনারা। না না, সমস্যা হচ্ছে ওরা ভয় পেয়েছে, আমাকে বলতে দেয়নি। একদম ব্যক্তি কুণাল ঘোষকে বলতে দেওয়া হচ্ছে না, কারণ আমি সম্ভবত আমার বলাটা কার্যকরী বলা হচ্ছে। এবার বিষয়টা এরকম যে আজকে যে বিলটির উপর ডিবেট ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিলটি, তাতে দলের তরফে আমাদের পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায় নাম পাঠিয়েছিলেন আমার বলার জন্য। এবার যেহেতু স্পিকার
ওদেরকে পদ দিয়েছেন, ফলে অফিসিয়াল যিনি চিফ হুইপ তথাকথিত আখরুজ্জামান, তিনি শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম পাঠিয়েছেন, আমার নাম পাঠাননি। আর শোভনদেব চট্টোপাধ্যায় পাঠিয়েছেন আমার নাম। এবার স্পিকারের লিস্টে উঠেছে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম। শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন আমি বলবো না, ওটাই কুণাল বলবে। আবার আখরুজ্জামানকে যখন জিজ্ঞেস করলাম, আখরুজ্জামান আমাকে এবং আমাদেরকে জানালেন আপনার সঙ্গে কোনো ঝামেলা নেই, আমাকে আমার বস মানে ওর এলওপি নির্দেশ দিয়েছে কুণাল ঘোষকে বলতে দেওয়া যাবে না, কুণাল ঘোষের নাম দেয়া যাবে না। তাই আমি শোভনদেব চট্টোপাধ্যায় কুণাল ঘোষের নাম দিলেও আমি যখন সরকারকে চিঠি দিচ্ছি বা স্পিকারকে চিঠি দিচ্ছি, তখন আপনার নাম বাদ দিয়ে আমাকে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম দিতে হচ্ছে, আমাকে বলতে দিতে ভয় পাচ্ছে। এবার আখরুজ্জামান বলছেন আমার উপর ইনস্ট্রাকশন আছে, তোমার নাম দেয়া যাবে না দাদা। ইনস্ট্রাকশনটা কার? সরকার পক্ষ আমাকে বলতে দিতে চাইছে না, না বিরোধী ওনার বস উনি যেটা বলছেন ওনাকে ওনার বস বলেছেন? আমি সরকার পক্ষকে এর মধ্যে টানছি না, কারণ এটা অফিসিয়ালি পুরোটাই বিরোধী দল এবং বিরোধী মুখ্য সচেতকের ব্যাপার। তো মুখ্য সচেতক আখরুজ্জামান তিনি আমাকে নিজেই বললেন যে তো আমি তো একটা সিলেক্ট কমিটিতে দেওয়ার জন্য অ্যামেন্ডমেন্ট দিয়েছিলাম, আমি সেইটুকুই বলার সুযোগ পেয়েছি, কিন্তু মূল আমি যে বক্তা তা আমাকে অন্যায়ভাবে কণ্ঠরোধ করা হয়েছে, আমাকে বলতে দেওয়া হয়নি, আমার নাম বাদ দেওয়া হয়েছে। এবং তারপরে তো ভয়ে দেখলাম আর একজন বলতে আসেনি নাম থাকা সত্ত্বেও, কারণ আমি বলেছিলাম আর একজন যে আমার নাম যারা বাদ দিচ্ছে সে যদি বলতে আসে ধর্ষণের মামলার আসামি চাটন ঋত, তাহলে কিন্তু আমি ওর বক্তৃতা শেষ করতে দেবো না। তারপর আমি দেখেছি সে নিজেই বক্তৃতা করতে আসেনি, তার নাম লিস্টে ছিল। যদিও আমি সভায় বলেছি এটা নির্লজ্জ, এটা চাটন, সিপিএম থেকে লাফি খাওয়া, তৃণমূল থেকে লাফি খাওয়া স্পিকার কেন ওকে এইসব অনৈতিক ভাবে একটা পদ দিয়েছেন, সেগুলো আমি বললাম, সবাই শুনলেন। খুব স্বাভাবিক, তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যেই একটা অংশ তারা সরকারি মদত পেয়ে, স্পিকারের মদত পেয়ে তারা বিজেপির বি টিমের আচরণ করছে, এবং পার্টিকুলার দু তিনজন, বাকিরা কনফিউজ এবং বাকিদের উপর চাপ তৈরি করা হয়েছে, কয়েকজন এই জিনিসটা করছে। ফলে তাদের সঙ্গে যদি আমাদের, আমি তো বারবার বলছি তৃণমূলের কর্মীরা বিরক্ত হচ্ছে, এই যারা এখানে বালিশ তৃণমূল সাজছে তারা নিজেদের এলাকায় যেতে পারছে না, তাদের এলাকায় কর্মীরা আক্রান্ত, থানায় যাচ্ছে না, আমরা তো থানায় যাচ্ছি, এলাকায় ঘুরছি, তারা তো শুধু এখানে বসে গ্রুপবাজি করছে, এবং সেটাও করছে বিজেপি নেতাদের বাড়ি বসে হোটেলে গিয়ে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা একদম ঠিকভাবে নিচ্ছেন না, তো বিজেপির লোকেরা চাইনি যদি কটাক্ষ করে থাকে সেই সুযোগ তো আমরাই করে দিচ্ছি। একটা গাড়িও আটকায়নি ওখানে, কোথাও দেখা যাবে না যে কোথাও কোনো গাড়ি আটকেছে, কোথাও কোনো রকম কোনো যান চলাচল বাধাপ্রাপ্ত হয়েছে। কেন করতে যাবে? আমাদের দল সভা করার জন্য অনুমতি চেয়েছে পুলিশের কাছে, অনুমতি দেয়া হবে না সেটা তো আমরা এখনো জানি না। তো ফলে অনুমতি দেয়া হবে ধরে নিয়েই তো আমরা একটা বেসিক প্রস্তুতি রাখবো। সেই প্রস্তুতিটায় আমাদের ছাত্র যুব গণসংগঠনের কিছু বক্তব্য আছে, আমরা জাস্ট একবার চারধার দেখে নেওয়া যে আমাদের ওখানে করলে কিভাবে কি করব। আমরা তো কোনো বাঁশ নিয়ে ওখানে পুঁততে যাইনি, আমরা একটা ফিতে নিয়ে শুধু মাপামাপি করেছি, তো তাতে এত রাগ হলে কি করা যাবে? এসব কিছু ভাবছি না। অধ্যক্ষ নতুন এসছেন, অধ্যক্ষ তিনিও ফার্স্ট টাইম এসছেন অধ্যক্ষ, তারও একটা করছেন, আমরা অনার্স টনার্স এখন কিছু ভাবছি। অধ্যক্ষ এমনিতে গুণী লোক, কৃতি লোক, বিজেপি করেন সেটা হতে পারে তার বিশ্বাস, কিন্তু পেশাগতভাবে তিনি একজন সফল মানুষ, তিনি একজন গুণী মানুষ, ফলে আমরা অধ্যক্ষকে সম্মান করি। এখন হাউসের মধ্যে তাকে তার দল দেখতে হয়, তার দলের নির্দেশ মানতে হয়, সেই জন্য একটু ঝগড়াঝাঁটি হয়ে যায়, কিন্তু তা বলে অধ্যক্ষকে কোনো জায়গায় অসম্মান করার কোনো প্রশ্ন নেই। ওবিসি বিল নিয়ে আজকে মন্ত্রী বলেছে যে 42টা গোষ্ঠী এর মধ্যে 41টা গোষ্ঠী আপনারা ওখানে সংস্কৃতি করেছেন, তার মধ্যে সবাই এটা আমি খুব বিস্তারিত বলতে পারবো না,
যে মানুষদের দরকার, যে মানুষরা মানে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে সুবিধা দাবি করেন, সেটা সেই মতো করে সরকারি সিদ্ধান্তে যা হওয়ার হয়েছে। আর ইউসিসি নিয়ে আপনাদের স্ট্যান্ড কি? মানে আমরা যা বলার সময় এলে বলবো। আমরা ইউসিসি নিয়ে আমাদের পরিষ্কার কথা, ভারতবর্ষ এমন একটি দেশ, সেখানে হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সমাজের এমন কিছু রীতিনীতি চলে আসে যে কারণে হিন্দু সমাজ থেকেও আদিবাসী জনজাতি বহু অনেককে তো বাদ দিতে হয়েছে বিলেত থেকে। ফলে এরকম অনেক ক্ষেত্র আছে, কিছু জায়গা আপনি বাদ দিচ্ছেন, কিছু জায়গা বাদ দিচ্ছেন না। কিছু জনজাতি বা কিছু সমাজের একাংশের পুরনো রীতি, নিজস্ব রীতিকে আপনি সম্মান দিচ্ছেন, বাকিদের ক্ষেত্রে সম্মান দিচ্ছেন না। সমাজের যেটাই সামাজিক রীতির উপর আসবে সেটা একটা ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। আমরা পক্ষে বিপক্ষে এই ধরনের বিতর্কে চাইছি না। আমরা চাই সরকার দুম করে চাপিয়ে না দিয়ে, তড়িঘড়ি না করে, যেটাই হবে, যে সমাজ হোক, সকলের সঙ্গে একটা ঐকমত্যের ভিত্তিতে যা করা যায়। আমরা একটা সিলেক্ট কমিটিতে পাঠাবার জন্য আমি একটা মোশন মুভ করেছিলাম। সিলেক্ট কমিটি আমি যেটা প্রস্তাবিত সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যান করেই আমি সেখানে সবাইকে রেখে আমরা একটা সিলেক্ট কমিটি প্রস্তাব দিয়েছিলাম। সেই সিলেক্ট কমিটি যেহেতু ওদের সংখ্যাধিক্য আছে, ফলে ওরা সেই সিলেক্ট কমিটির প্রস্তাবটি মানেনি। সেটা তো দেখেছেন যে যারা আমাদের সঙ্গে সহমত, একটা সঠিক গঠনমূলক বিরোধিতা যারা করতে চান, গঠনমূলক বিরোধী দলের ভূমিকা যারা পালন করতে চান, তারা। এবং যেভাবে বিরোধী দলটা তথাকথিত স্পিকারের চাপিয়ে দেয়া বিরোধী দলটা যেভাবে দু চারজন চালাচ্ছেন, তার সঙ্গে যারা প্রকৃত তৃণমূল কংগ্রেসের রক্ত যাদের গায়ে, যারা মমতাদিকে ভালোবেসে তৃণমূল করেছেন, তারা নিজেদের মেলাতে পারছেন না। তারাই নিশ্চয়ই, নইলে 20 সংখ্যাটা হলো কি করে? কোনটা? আমরা একটা অংশের দিক, ওটা তো আমরা একটা অংশের পুরো বিরোধিতা করেছি। আর একটা সংশোধনীতে আমরা একটা স্ট্র্যাটেজিক কারণে আমরা বিরত ছিলাম। স্ট্র্যাটেজিক কারণে, আই রিপিট, স্ট্র্যাটেজিক কারণে বিরত ছিলাম। এবং তাতে যারা বলছিল আমরা 10 বা 11 সংখ্যা, দেখা গেল সেটা 20। বাকি তো সবাই দেখেছে। একটা পার্টের একটা জায়গা ছিল, সেখানে আমরা আমাদের বক্তব্য বিরোধিতা জানিয়েছি, কিন্তু ডিভিশনের সময় আমরা একটা স্ট্র্যাটেজিক কারণে আমরা হলুদ স্লিপটা মানে জমা দিই। তাতে দেখা যায় 20 জন সেই হলুদ স্লিপের পক্ষে আছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।